আমার প্রিয় ছাত্রীরা, আজকের ক্লাসটি তোমরা যারা ক্লাস 12-এ পড়ো তাদের জন্য। আমরা বিভিন্ন ধরনের কৃষি প্রণালী, ফার্মিং প্র্যাকটিসেস সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মিশ্র কৃষি, মিক্সড ফার্মিং। ইংরেজিতে বলা হয় মিক্সড ফার্মিং। এই মিশ্র কৃষি কাকে বলা হয়? তাহলে দেখো, মিশ্র কৃষির সংজ্ঞাটা আমি বলছি। যে বাজারমুখী এবং ঝুঁকিহীন কৃষি ব্যবস্থায় একই কৃষি খামারে খাদ্যশস্য, ফল, শাকসবজি চাষের সঙ্গে সঙ্গে পশু বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে পশুপালন করাকে বলা হয় মিশ্র কৃষি। অর্থাৎ একই কৃষি জমিতে কি করা হবে? খাদ্যশস্য উৎপাদন করা হবে, আবার তৃণভূমি সৃষ্টি করে সেখানে পশুচারণ ভূমি তৈরি করে সেইখানে পশুপালনও করা হবে। দুটো কৃষি জাত দ্রব্য উৎপাদন হবে, খাদ্যশস্য উৎপাদন হবে, তার পাশাপাশি পশুপালন করা হবে। এটাই হচ্ছে মিশ্র কৃষি। তো এই মিশ্র কৃষি ব্যবস্থায় খাদ্যশস্য উৎপাদন এবং পশুপালন এই দুটোর মধ্যে অর্থনৈতিক সমন্বয় ঘটানো যায়। মিশ্র কৃষি ব্যবস্থায় একই জমিতে একসঙ্গে যেমন খাদ্যশস্য উৎপাদন হয়, তেমনি আবার পশুজাত দ্রব্য সামগ্রীও উৎপাদন হয়। এর ফলে জমি ব্যবহার সুষম হয় এবং সর্বাঙ্গীন হয়ে ওঠে। তাহলে মিশ্র কৃষি ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে যে একই জমিতে শুধুমাত্র ফসল না ফলিয়ে, ফসল উৎপাদন না করে শস্য উৎপাদনের সঙ্গে সঙ্গে আর্থিক আরো বিকাশ লাভের জন্য, আরো নিজেদের অর্থনৈতিক উন্নয়ন আরো বেশি ঘটানোর জন্য একই জমিতে কৃষি উৎপাদনের সঙ্গে সঙ্গে পশুপালন করা হয়ে থাকে। তবে শুধুমাত্র যে আর্থিক উন্নয়ন বৃদ্ধি করার জন্য মিশ্র কৃষি করা হয় তা নয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু অঞ্চলে বাধ্য হয়ে মানুষ মিশ্র কৃষি ব্যবস্থা গ্রহণ করে থাকে। এবার দেখো অবস্থান, মিশ্র কৃষি ব্যবস্থা কোথায় কোথায় কোন কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়। যেমন দেখো, উত্তর পশ্চিম ইউরোপ, তারপরে মেক্সিকোর মধ্যভাগ, তারপরে তোমার আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং প্যারাগুয়ের উত্তর ভাগ, তারপরে ব্রাজিল এবং প্যারাগুয়ের দক্ষিণাংশ, উরুগুয়ের উত্তর ভাগ, তারপরে রয়েছে আর্জেন্টিনার অন্তর্গত পারানা যে নদী রয়েছে, পারানা নদী অববাহিকা, সেই নদী অববাহিকা অঞ্চল। এছাড়া চিলির দক্ষিণে প্রায় 38 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে 42 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত অঞ্চল, এই সমস্ত অঞ্চলগুলোতেও, এবং দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েতেও মিশ্র কৃষি পদ্ধতি অবলম্বন করা হয়। এবার মিশ্র কৃষি পদ্ধতির বৈশিষ্ট্যগুলো কি কি? আমরা বৈশিষ্ট্য যখন আলোচনা করবো মিশ্র কৃষি ব্যবস্থার, তখন দেখো কিছু বৈশিষ্ট্য। তাহলে কি, প্রথমত 1 নম্বর যে বৈশিষ্ট্যটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। মিশ্র কৃষি ব্যবস্থায় কি ধরনের প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন হয়? প্রাকৃতিক পরিবেশ। তো দেখো, প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে যখন আলোচনা করবো তখন একটা জিনিস মনে রাখতে হবে যে এই মিশ্র কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য জলবায়ুগত বৃষ্টিপাত কিরকম প্রয়োজন, উষ্ণতা কেমন প্রয়োজন, সেগুলো বিষয়ে চলে আসে, আর্দ্রতা। তো দেখো, মিশ্র কৃষি ব্যবস্থার প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি হলো যে বিশ্বের যেসব অঞ্চলে মিশ্র কৃষি ব্যবস্থা অবলম্বন করা হয় সেখানে শীতকালে অত্যাধিক শীত হয় শীতের কারণে, অথবা অন্যান্য সময় বৃষ্টিপাতের অভাবজনিত কারণে সে সমস্ত অঞ্চলে মিশ্র কৃষি ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। যে সমস্ত অঞ্চলে এবং এই যে অনুকূল আবহাওয়া, এই অনুকূল আবহাওয়ার ভিত্তিতে চাহিদা অনুযায়ী খাদ্যশস্য উৎপাদন করার লক্ষ্যে এই কৃষি জমিকে দুটি ভাগে পর্যায়ে বিভক্ত করা হয়। একটা খাদ্যশস্য উৎপাদন আর একটা হলো পশুপালন। যেহেতু যখন কি হবে, অতিরিক্ত শীত হবে, অতিরিক্ত শৈত্যের কারণে কৃষিকাজ সম্ভব হয় না, তখন কি হয়, যে সময় শীতের প্রকোপটা কম থাকে সেই সময় কৃষিকাজ করা হয় এবং বাকি সময়ে পশুপালন করা হয়। দুটো আবার একসঙ্গেও করা হয়ে থাকে। তো তার জন্য কি বলা হয়েছে যে
মানুষ কি করে যখন ওই অনুকূল আবহাওয়ার উপর নির্ভর করে যতটা মানুষের চাহিদা অনুযায়ী যতটা খাদ্যশস্য উৎপাদন করা যায়, সেই উৎপাদনের লক্ষ্যে কৃষি জমিকে দুটি ধাপে ভাগ করা হয়, একটা পশুপালন, একটা হচ্ছে কৃষি দ্রব্য উৎপাদন। তারপরে দেখো জমি, 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে জমি, অর্থাৎ জমির আয়তন। এই মিশ্র কৃষি ব্যবস্থায় যে জমিগুলো ব্যবহার করা হয় সেই জমি জোটগুলোর আয়তন সব জায়গায় সমান হয় না। তো দেখো এই জোটগুলোর আয়তন সর্বত্র সমান হয় না, কোথাও বেশি কোথাও কম। যেমন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জমি জোটগুলোর আয়তন কিছুটা বেশি হয়, 80 হেক্টর থেকে 120 হেক্টর পর্যন্ত হয়ে থাকে। আবার রাশিয়া, তারপরে তোমার আর কি রয়েছে উত্তর পশ্চিম ইউরোপ, এই সমস্ত উত্তর পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে জমি জোটগুলোর আয়তন তুলনামূলকভাবে কম হয়, সেখানে 20 হেক্টর থেকে 60 হেক্টর পর্যন্ত হয়ে থাকে। আর এই যে জমি জোটগুলোর আয়তন ছোট বড় হওয়ার কারণ কি, সব জায়গায় একই রকম হয় না কেন? এটা নির্ভর করে মানুষ জমি অনুপাতের উপর। অর্থাৎ জমির তুলনায় যদি মানুষের সংখ্যা বেশি হয় তাহলে কি হবে, জমি জোটগুলো ছোট আকৃতির হবে। আর যদি জমির তুলনায় মানুষের পরিমাণ কম হয় তাহলে জমি জোটগুলো বৃহৎ আকার হবে। এই জন্য স্থান ভেদে মিশ্র কৃষি যেখানে চাষ করা হয় স্থান ভেদে জমির আয়তন পরিবর্তিত হতে থাকে। তারপরে দেখো, এবং শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য আলাদা আলাদা পরিমাণ জমি বরাদ্দ করা হয়ে থাকে। কিছু অঞ্চলে মোট জমির 80% জমিতে কৃষিকাজ করা হয়, 20% জমিতে পশুপালন করা হয়। আবার কখনো কখনো এটা এই যে পার্সেন্টেজটা সেটা ভ্যারি করতে পারে, চেঞ্জ হতে পারে, আলাদা আলাদা হতে পারে বিভিন্ন দেশ অনুযায়ী। তাহলে এটা হচ্ছে জমির বৈশিষ্ট্য। এবার 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শস্যাবর্তন, ইংরেজিতে যেটাকে বলা হয় কি ক্রপ রোটেশন। এবার শস্যাবর্তন পদ্ধতি এই মিশ্র কৃষির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই শস্যাবর্তন পদ্ধতির মাধ্যমে একই জমিতে ভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয় এবং কৃষকদের আয় বৃদ্ধি করা হয়। তার মিশ্র কৃষি ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে শস্যাবর্তন। তারপর দেখো শ্রমিক, 4 নম্বর শ্রমিক। তাহলে দেখো এই নিবিড় পদ্ধতিতে কৃষকরা এই মিশ্র কৃষি ব্যবস্থায় চাষ করে থাকে। এই কৃষি ব্যবস্থায় শ্রমিকরা যন্ত্রপাতি ব্যবহার করতে, উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহার করতে তারা দক্ষ। তারপর এখানে এই কৃষি শ্রমিকরা স্থায়ীভাবে বসবাস করে। আর শ্রমিকদের মাথাপিছু উৎপাদন কিন্তু বেশি। তারপরে দেখো উৎপাদন পদ্ধতি, 5 নম্বর উৎপাদন পদ্ধতি। এবং উৎপাদনের পরিমাণ, পদ্ধতি এবং উৎপাদনের পরিমাণ। এবার দেখো কি উৎপাদন পদ্ধতি। এই ধরনের কৃষি পদ্ধতি মিশ্র কৃষি ব্যবস্থায় জীবিকা সত্তা ভিত্তিক পদ্ধতি এবং বাণিজ্যিক পদ্ধতি, দুটো পদ্ধতির মিশ্রণে গড়ে উঠেছে। অর্থাৎ কিসের জন্য, নিজেদের চাহিদা পূরণের জন্য করা হয়ে থাকে, আবার বাণিজ্যিক উদ্দেশ্য অর্থাৎ বিক্রির উদ্দেশ্য করা হয়ে থাকে কৃষিকাজ। কৃষি বলয়ে আলু, বিট, শালগম প্রভৃতি শস্য উৎপাদিত হয়। এই উৎপাদিত শস্যের কৃষকরা তাদের নিজেদের প্রয়োজন মেটায়, কিছুটা পশুখাদ্য হিসেবে ব্যবহার করে, আবার যেটা উদ্বৃত্ত থেকে যায় সেটা বাজারে বিক্রি করে তার থেকে যে লাভ হয় সেই লাভটা তারা নিজেদের ঘরে তোলে। তারপরে মিশ্র কৃষি ব্যবস্থায় তাহলে কি বললাম, যে খাদ্যশস্য উৎপাদন হচ্ছে সেই খাদ্যশস্যের কিছুটা নিজের প্রয়োজনে ব্যবহার করছে, কিছুটা কি করছে পশুখাদ্য হিসেবে ব্যবহার করছে, আবার কিছুটা যেটা উদ্বৃত্ত খাদ্যশস্য হিসেবে ব্যবহার করার পর এবং পশুখাদ্য হিসেবে ব্যবহার করার পর যেটা উদ্বৃত্ত থেকে যাচ্ছে, যেটা বেঁচে যাচ্ছে, সেটা কি করা হচ্ছে, সেটা বাজারে বিক্রি করা হচ্ছে, তার থেকে যে লাভ হচ্ছে সেটা তারা নিজেদের ঘরে নিয়ে যাচ্ছে। তারপরে এই
মিশ্র কৃষি ব্যবস্থায় জৈব সারের পরিমাণ, জৈব সার ব্যবহারের পরিমাণ বেশি। আর বেশি কারণ হওয়ার বুঝতেই পারছো যে এখানে কৃষি খাদ্যশস্য উৎপাদনের সঙ্গে সঙ্গে পশুপালন করা হয়। পশুপালন যেহেতু করা হয় তার জন্য কি হয়, এই জৈব সারের যোগান বৃদ্ধি পায়। আর জৈব সারের যোগান বেশি হওয়ার কারণে এই জৈব সারটা অধিক মাত্রায় ব্যবহৃত হয়। তারপর কি বিভিন্ন ধরনের ছোট ছোট কৃষি সরঞ্জাম, তাছাড়া ভারী ভারী যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার, হারভেস্টার, থ্রেসার এগুলো ব্যবহৃত হয়। মিশ্র কৃষিতে হেক্টর প্রতি উৎপাদন কিন্তু বেশি হয়। তাহলে এগুলো হচ্ছে তোমার উৎপাদন পদ্ধতি এবং উৎপাদনের পরিমাণ। এবার যেটা রয়েছে যে বাজারে বিক্রির করার মতো উদ্বৃত্ত শস্যের পরিমাণ সব জায়গায় কিন্তু সমান হয় না। অর্থাৎ মানুষের ব্যবহার করবে, মানুষের যে যতটা প্রয়োজন সেটা ব্যবহার করার পরে যেটা উদ্বৃত্ত থেকে থাকবে সেটাই বাজারে বিক্রি করবে। কিন্তু এই যে মিশ্র কৃষি ব্যবস্থায় উৎপাদিত শস্যের পরিমাণ সর্বত্র সমান হয় না, অর্থাৎ উদ্বৃত্তের পরিমাণ সর্বত্র সমান হয় না। সমান না হওয়ার কারণে মানে বাজারজাতকরণ করাও বাজার কেন্দ্রিক, সব জায়গায় বাজার কেন্দ্রিকতা একরকম হয় না। কোথাও বেশি বাজারে বিক্রি করা হয়, কোথাও কম বিক্রি করা হয়। যেখানে উদ্বৃত্ত কম হয় সেখানে উৎপাদিত শস্যের কম অংশ বাজারে যায়। আর যেখানে উৎপাদনের পরিমাণ বেশি হয় সেখানে কি হয়, উৎপাদনের বেশি পরিমাণ বাজারে প্রেরণ করা হয়। তাহলে দেখো সব জায়গায় কি হয়, এই উদ্বৃত্ত শস্যের পরিমাণ কম হয়, তার জন্য সমান হয় না। এখানে পরিবারের নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য মজুত করা হয়। তবে আর্জেন্টিনা, আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউরোপ এই বিক্রয়যোগ্য উদ্বৃত্ত শস্যের পরিমাণ কিন্তু বেশি হয়। তাহলে কি বললাম, আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপরে তোমার ইউরোপ, আর্জেন্টিনা, এই সমস্ত অঞ্চলগুলোতে এই যে খাদ্যশস্য উৎপাদন করা হয় সেই খাদ্যশস্যের শস্যের অনেকটাই উদ্বৃত্ত তৈরি হয় এবং সেই উদ্বৃত্ত অংশ বাজারে প্রেরণ করা হয়। তারপর কি, সুতরাং এই ইউরোপ আমেরিকার মিশ্র কৃষি অনেক বেশি বাজার কেন্দ্রিক। তাহলে এই যে ইউরোপের দেশগুলো এবং আমেরিকা যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা এই সমস্ত দেশগুলোতে যেহেতু উদ্বৃত্তের পরিমাণ বেশি, তার জন্য কি হয়, এই সমস্ত অঞ্চলগুলোতে, এই সমস্ত দেশগুলোতে মিশ্র কৃষি ব্যবস্থা বাজার কেন্দ্রিক, অর্থাৎ বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এবং অন্যদিকে রাশিয়া, হাঙ্গেরি, উরুগুয়ে এই সমস্ত অঞ্চলে উদ্বৃত্তের পরিমাণ কম। আর উদ্বৃত্ত পরিমাণ কম হওয়ায় বাজারজাতকরণের যে উদ্বৃত্ত শস্য বাজারজাতকরণ করা হয় সেই শস্যের পরিমাণ কম হয়, তার জন্য এটা বলা হয় বাজারমুখী নয় ততটা। তারপরে দেখো কৃষিজাত পণ্য, এই যে মিশ্র কৃষি ব্যবস্থায় কৃষিজাত পণ্য উৎপাদনের থেকে পশুপালন করা কৃষকের জন্য অধিক লাভজনক। তার জন্য কৃষকেরা গরু, ভেড়া, মোষ, হাঁস, মুরগি প্রভৃতি পশুপালন করে থাকে। তাহলে উৎপাদিত পদ্ধতি হয়ে গেল। এবার এটা বাজার হয়ে গেল, বাজার। তারপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ফসল। 7 নম্বর ফসল। এবার দেখো ফসল, তাহলে মিশ্র কৃষি ব্যবস্থায় কি কি ফসল উৎপাদিত হয়। মিশ্র কৃষিতে 3 ধরনের ফসল উৎপাদিত হয়। একটা নিজেদের চাহিদা মেটানোর জন্য, মানে কৃষকেরা নিজেদের চাহিদা মেটানোর জন্য যে ফসল উৎপাদন করে সেটা, যেমন গম, ভুট্টা, সয়াবিন, বিট। তাহলে এই কৃষক যে নিজেদের প্রয়োজনে, তাহলে এই ফসল কিভাবে বললাম যে 3 ধরনের ফসল উৎপাদিত হয়। একটা কৃষকের নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য, আর একটা হলো কি পশুখাদ্য হিসাবে, আর একটা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে। তাহলে দেখো কৃষকেরা পারিবারিক প্রয়োজন মেটানোর জন্য খাদ্যশস্য উৎপাদন করে থাকে, যেমন ভুট্টা, গম, সয়াবিন, তারপরে বিট, আলু, মটর, বাঁধাকপি, শাকসবজি প্রভৃতি। আর বাজারে বিক্রি করার জন্য যে সমস্ত খাদ্যশস্য উৎপাদন করে থাকে সেগুলোর মধ্যে হচ্ছে গম, তারপর সয়াবিন, এগুলো এই দুটোই প্রধান। তারপরে আর কি রয়েছে, ইউরেশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মিশ্র কৃষি বলয়ে গম হলো প্রধান ফসল এবং দ্বিতীয় লাভজনক শস্য হলো সয়াবিন। তাহলে কি বললাম যে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে
যে ফসলগুলো উৎপাদন করা হয় সেগুলো হচ্ছে গম আর গম এবং সয়াবিন। এই যে উত্তর এটা মার্কিন যুক্তরাষ্ট্রে যে মিশ্র কৃষি বলা হয়, যে গম উৎপাদন করা হয়, সেই গম কি করা হয় বাণিজ্যিক উদ্দেশ্যে অর্থাৎ বিক্রির উদ্দেশ্যে চাষ করা হয়। তারপরে আর এই মিশ্র কৃষি ব্যবস্থায় প্রথম লাভজনক ফসল হচ্ছে গম, এবং তারপরে যে ফসলের লাভ বেশি হয় সেটা হচ্ছে সয়াবিন। তারপরে দেখো পশু খাদ্যের জন্য কি, তাহলে দুটা হয়ে গেল, একটা নিজের চাহিদা মেটানোর জন্য, একটা বিক্রির উদ্দেশ্যে, বা পশু খাদ্যের জন্য। পশু খাদ্যের জন্য আলু, ভুট্টা, আলফালফা ইত্যাদি চাষ করা হয়। তাহলে কি তাহলে একটা ফসল হচ্ছে তোমার নিজেদের চাহিদা মেটানোর জন্য, নিজেদের চাহিদা মেটানোর উদ্দেশ্যে। তারপরে 2 নম্বর কি হচ্ছে, 2 নম্বর হলো বাজারে বিক্রির উদ্দেশ্যে, বাজারে বিক্রির উদ্দেশ্যে। তারপরে 3 নম্বর কি হলো, 3 নম্বরটা হচ্ছে পশু খাদ্য হিসেবে। তাহলে পশু খাদ্য হিসেবে কি চাষ করা হচ্ছে, ভুট্টা, শালগম, আলু, বিট, তারপরে তোমার অনেক ধরনের তৃণভূমি রয়েছে সেগুলো। তাহলে দেখো আলফালফা, আমেরিকা যুক্তরাষ্ট্রের ভুট্টা, উত্তর পশ্চিম ইউরোপের মিশ্র কৃষি বলয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে এবং উত্তর পশ্চিম ইউরোপের মিশ্র কৃষি বলয়ে আলু, ভুট্টা, এই সমস্ত, তারপর শালগম, এগুলো চাষ করা হয়ে থাকে কিসের জন্য, পশু খাদ্যের জন্য। তারপরে দেখো তারপরে যেটা 8 নম্বর যেটা হচ্ছে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে সুবিধা। তাহলে মিশ্র কৃষি ব্যবস্থায় কৃষকের আয় নির্ভর করে সমস্ত কৃষিজাত দ্রব্যের উপর। তাহলে মিশ্র কৃষিতে কি বলা হয়েছে, যে কৃষি ব্যবস্থায় কৃষকের মোট আয় বিভিন্ন কৃষিজাত সামগ্রীর উপর নির্ভর করে। তার মানে কি, যে খাদ্যশস্য উৎপাদন করছে সেটার উপরে, তারপরে যে পশু এবং পশুজাত দ্রব্য সামগ্রী তার উপরেও। তাহলে মিশ্র কৃষি ব্যবস্থায় কৃষকের আয় নির্ভর করে কিসের উপর, শুধুমাত্র কৃষিজাত দ্রব্যের উপর নয়, কৃষিজাত সামগ্রী এবং পশুজাত দ্রব্য সামগ্রীর উপর। তার জন্য কোনো একটা নির্দিষ্ট পণ্যের দাম কমে গেলেও কৃষকরা তেমন ক্ষতিগ্রস্ত হয় না। তারপরে দেখো বিভিন্ন শস্য বছরের বিভিন্ন সময় উৎপাদন করা হয়, তার জন্য কি হয়, কৃষি শ্রমিকদের যোগান সর্বদা বজায় থাকে, চাহিদা সরবরাহ বজায় থাকে। তাহলে এটা হচ্ছে সুবিধা। তারপরে দেখো এর যে উদাহরণ, মিশ্র কৃষি ব্যবস্থার উদাহরণ আমরা আলোচনা করব। নেদারল্যান্ড বা হল্যান্ড, উত্তর পশ্চিম ইউরোপের নেদারল্যান্ড বা হল্যান্ড হলো এমনই একটা দেশ যে দেশটার বেশিরভাগ জমি সমুদ্রগর্ভে নিমজ্জিত, সমুদ্র সমতল থেকে অনেক নিচে অবস্থান করছে। তাহলে উত্তর পশ্চিম ইউরোপের নেদারল্যান্ড বা হল্যান্ড হচ্ছে এমন একটা দেশ যেখানে সমুদ্র সমতল থেকে অনেক নিচে অবস্থান করছে। এই দেশের প্রায় 40% এলাকা সমুদ্র গর্ভ থেকে উদ্ধার করে সৃষ্টি করা হয়েছে। এর নাম হচ্ছে পোল্ডার ভূমি। ওলন্দাজ ভাষায় পোল্ডার কথার অর্থ হল সমুদ্র থেকে উদ্ধারকৃত জমি। তাহলে এই যেটা পোল্ডার, তাহলে উত্তর পশ্চিম ইউরোপের পোল্ডার, উত্তর পশ্চিম ইউরোপের নেদারল্যান্ড বা হল্যান্ড দেশটি সমুদ্র সমতল থেকে অনেক নিচে অবস্থান করছে এবং অনেক নিচে অবস্থান করে। এখানকার অধিকাংশ অর্থাৎ 40% এলাকা সমুদ্র গর্ভ থেকে উদ্ধার করে গড়ে তোলা হয়েছে, যেখানে মিশ্র কৃষি ব্যবস্থায় কৃষিকার্য করা হচ্ছে। তো এই যে সমুদ্র থেকে উদ্ধারকৃত জমি, সেই জমিকে বলা হয় পোল্ডার। ওলন্দাজ ভাষায় পোল্ডার কথার অর্থ সমুদ্র থেকে উদ্ধার করা জমি। তাহলে দুই পাশে কোনো সমুদ্র গর্ভে দুই পাশে বাঁধ নির্মাণ করে সেখান থেকে জল নিষ্কাশন করে তারপরে সেটাকে কাদামাটি দিয়ে ভরাট করে সেখানে যে জমি তৈরি করার পদ্ধতি সেটাই হচ্ছে পোল্ডার ভূমি। তাহলে এই যে দুপাশে বাঁধ নির্মাণ করে তারপরে জল নিষ্কাশন করে সেখানে কাদামাটি
জল নিষ্কাশন করলে কাদামাটি থিতিয়ে পড়লে সেখানে যে ভূমি তৈরি হয় সেটাই হচ্ছে পোল্ডার ভূমি। এবার দেখো, নেদারল্যান্ডে কৃষিকাজ এবং পশুপালনের জন্য জমির অভাব আছে, সেই কারণে 1918, এবার নেদারল্যান্ডে যেহেতু কি সমুদ্রের সমতল থেকে অনেক নিচে হওয়ার জন্য তারপরে কৃষিকাজ করবে এবং পশুপালন করবে, তার জন্য জমির অভাব। তার জন্য 1918 সালে নেদারল্যান্ডে 1918 সালে জুইডারজি উপসাগর থেকে, তাহলে 1918 সালে জুইডারজি উপসাগর, জুইডারজি উপসাগর থেকে কি করা হয়েছে, জমি তৈরি করে তারপরে সেখানে কৃষিকাজের ব্যবস্থা করা হয়েছে। উপসাগর থেকে জমি উদ্ধার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং 1980 সালে এই কাজটা কমপ্লিট হয়েছে। তাহলে 1918 সালে জুইডারজি উপসাগর থেকে জমি তৈরি করার কাজ শুরু হয়েছে এবং এটা 1980 সালে এটা সমাপ্তি লাভ করেছে, অর্থাৎ 1980 সালে এই পরিকল্পনাটা সমাপ্ত হয়েছে। এবার দেখো, পোল্ডার কৃষি অঞ্চলে মিশ্র কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে, এটা আগে বললাম। এখানে উচ্চ ফলনশীল বীজ, তারপরে কীটনাশক, রাসায়নিক সার এবং জৈব সার প্রয়োগ করে বিভিন্ন ধরনের খাদ্যশস্য উৎপাদন করা হয়ে থাকে, যেমন গম, বিট, ইক্ষু প্রভৃতি এই অঞ্চলের প্রধান কৃষি ফসল। এই যে নেদারল্যান্ড অঞ্চল, নেদারল্যান্ডের যে পোল্ডার ভূমি, এই পোল্ডার ভূমিগুলো কি উচ্চ ফলনশীল বীজ, তারপর উন্নত যন্ত্রপাতি, উন্নত কৃষি যন্ত্রপাতি, তারপরে আধুনিক প্রযুক্তি এবং কীটনাশক এবং রাসায়নিক সার এবং জৈব সার ব্যবহার করে খাদ্যশস্য উৎপাদন করা হয় এবং উৎপাদিত খাদ্যশস্যগুলির মধ্যে রয়েছে গম, তারপরে বিট, তারপরে ইক্ষু, এগুলো হচ্ছে প্রধান। লাইডেন ও হার্লেম শহরের কাছে বিভিন্ন প্রকার ফুল ও সবজির, যে নেদারল্যান্ডের কি লাইডেন এবং হার্লেম নামে দুটো শহর রয়েছে, লাইডেন এবং হার্লেম। এই দুটো শহরে কিছু ফুল এবং শাকসবজির চাষ হচ্ছে মিশ্র কৃষি ব্যবস্থায়। তারপরে দেখো, ফুলের মধ্যে রয়েছে ড্যাফোডিল, তারপরে কি রয়েছে গ্ল্যাডিওলি এবং টিউলিপ। এই যে লাইডেন এবং হার্লেম শহরে শাকসবজি এবং ফুলের চাষ হচ্ছে, তার মধ্যে ফুলগুলির মধ্যে রয়েছে ড্যাফোডিল, তারপরে রয়েছে টিউলিপ প্রভৃতি। এবার দেখো, স্ট্রবেরি, আলু এই অঞ্চলে প্রায় সর্বত্র উৎপাদিত হয়। স্ট্রবেরি এই কোথাকার, নেদারল্যান্ডের সর্বত্র যেটা হয় চাষ হয় সেটা হচ্ছে স্ট্রবেরি এবং আলু নেদারল্যান্ডের প্রায় সর্বত্র অঞ্চলে চাষ করা হয়ে থাকে। এবার দেখো, পশ্চিম এবং দক্ষিণ পূর্বের পোল্ডার ভূমি ও গ্রেনিয়ান অঞ্চলে তৃণভূমিতে পশুপালন করা হয়। তাহলে এই যে পশ্চিম এবং দক্ষিণ পূর্বের পোল্ডার ভূমি এবং গ্রেনিয়ান অঞ্চল, একটা অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে কি করা হয়, পশুপালন করা হয়, পশুপালন ক্ষেত্র গড়ে উঠেছে। পশুখাদ্য হিসাবে, এবার এই পোল্ডার ভূমিতে পশুখাদ্য হিসাবে হে, ক্লোভার, তারপরে কি আলফালফা প্রভৃতি পশুখাদ্য চাষ করা হয়। তাহলে এই যে কোথায় বললাম ওটা, যে পশ্চিম এবং দক্ষিণ পূর্ব নেদারল্যান্ডের পোল্ডার ভূমি এবং গ্রেনিয়ান অঞ্চলে পশুখাদ্য কি হয়, পশুপালন করা হয়ে থাকে। এবং এখানে পশুখাদ্য হিসেবে হে, তারপরে তোমার ক্লোভার এবং আলফালফা চাষ করা হয়ে থাকে। এখানে ডেয়ারি ও দোহ শিল্প গড়ে উঠেছে, ডেয়ারি দুগ্ধ শিল্প। তারপর এই পশুপালনকে কেন্দ্র করে এখানে কি করে যে প্রচুর পরিমাণে দুগ্ধ উৎপাদন হয় এবং সেই দুগ্ধকে কেন্দ্র করে অনেকগুলো ডেয়ারি শিল্প গড়ে উঠেছে। এবং এই শিল্পে এই শিল্পে মাখন, দই, মিষ্টি, তারপরে তোমার পনির, এই সমস্ত দুগ্ধজাত দ্রব্য উৎপাদন করা হয় এবং বাজারে বিক্রি করে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা হয়। তারপরে ইউরোপের বিভিন্ন দেশে প্রাণীজাত পণ্য রপ্তানি করা হয়। প্রাণী থেকে যে সমস্ত পণ্য সামগ্রী পাওয়া যায়, যেমন কি তোমার পশুর চামড়া থেকে যে পোশাক তৈরি হয় সেগুলো
বিদেশের বাজারে রপ্তানি করে এবং তা থেকে জীবিকা নির্বাহ করে এবং তার অর্থনৈতিক থেকে দেশ সমৃদ্ধি লাভ করে। তাহলে এগুলো হচ্ছে মিশ্র কৃষি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। তাহলে এখানে বোঝা গেল যে মিশ্র কৃষি ব্যবস্থা কি এবং মিশ্র কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি। আশা করি তোমরা সবাই বুঝেছো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি তোমাদের মিশ্র কৃষি ব্যবস্থা সম্পর্কিত কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি সেগুলো সমাধান করে দেব। তোমরা সবাই ভালো থাকো এই বলে আমি আজকের ক্লাসটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ।